এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর সঙ্গে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন মৌলি সাহার লেখা পলিগ্রামের খেজুর বন। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, এবং বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আড্ডা একেবারে শেষে সুমিতেন্দ্রর সাথে। আচ্ছা, অনেক সময় তো অনেক অদ্ভুত কিছু ঘটনা আমাদের সাথে ঘটে চলে। এই ধরুন, আপনি হয়তো ঘুমিয়ে আছেন, হঠাৎই ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আপনার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ খুলে তাকাতেই দেখলেন কেউ নেই। আবার ধরুন, আপনি কোনো কাজ করছেন, তখনই মনে হলো কেউ একজন আপনার পাশ দিয়ে চলে গেল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। সত্যি কথা বলতে, এই ঘটনাগুলো আমাদের প্রত্যেকের সাথে একবার না একবার ঘটেছে। আমরা বেশিরভাগ সময় এই ঘটনাগুলোকে মনের ভুল হিসেবে কাটিয়ে দিয়েছি, বা এখনো দিচ্ছি। কিন্তু একবার ভেবে দেখুন তো, এগুলো যদি আপনার মনের ভুল না হয়, তাহলে এগুলো কি? হ্যাঁ, এই পৃথিবীতে যেমন সত্য আছে তেমন মিথ্যা আছে, যেমন আলো আছে তেমনি অন্ধকার আছে, আর তেমনি আছে মিথ্যা ও অন্ধকারের মাঝে লুকিয়ে থাকা কিছু রহস্য। একই শীতের রাত, চারিদিকে একেবারে কুয়াশাময় ঘুটঘুটে অন্ধকার। কুয়াশার ঘনত্বটা আজ এতটাই গভীর যে চাঁদের আলোটুকুও মাথা পর্যন্ত এসে পৌঁছতে পারছে না। গ্রামের ফাঁকা শুনশান পথ, জমির আল বরাবর সরু পথের মধ্যে দিয়ে খালি পায়ে হেঁটে চলেছে হারান। মাঝে মধ্যে কুয়াশা ভেদ করে আসা চাঁদের হালকা আলোয় হারানের পরনের ধুতিটা একেবারে ধপধপ করছে। রিরি করে বয়ে চলেছে ঠান্ডা বাতাস। গায়ের চাদরটা আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে হেঁটে চলেছে সে। দু হাতে তার দুটো বড় মাটির হাঁড়ি। চারিদিকটা এতটাই শান্ত যেন মনে হচ্ছে গোটা গ্রামটাকে এক ক্ষুধার্ত নিস্তব্ধতা গ্রাস করেছে। হারানের মতো এ গ্রামের বেশ কিছু পরিবার এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকে। এই সময় তারা খেজুর গাছ থেকে রস পেড়ে সেই রস থেকে খেজুর গুড় বানিয়ে বাইরে বিক্রি করে। এই করে যে পরিমাণ উপার্জন হয়, তা দিয়ে অন্তত বেশ কিছু মাস দুবেলা দুমুঠো ভাতের জোগান হয়ে যায়। এ গ্রামে দু একটা খেজুর বন রয়েছে, কিন্তু পূব দিকের একেবারে শেষ সীমানায় মরা খালের পাড়ে যে খেজুর বনটা রয়েছে, সেই দিকে কেউই যায় না। কেন যায় না তার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া মুশকিল। গ্রামের মানুষেরা দলবদ্ধ জীবনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ কারুর বিরোধিতা না করে সবাই যা করে তাই মেনে নেয়। প্রমাণ কিংবা পরীক্ষা এসবের কেউ খুব একটা ধার ধারে না। কানে যা শোনে সেটাকেই সত্য বলে ধরে নেয়। এদিকে হাঁটতে হাঁটতে হারান একটা খেজুর বনের সামনে এসে পৌঁছালো।
নিস্তব্ধে খেজুর বনে প্রবেশ করল সে। আর ঢুকেই যা দেখল তাতে তার মাথায় হাত। তার আগেই কেউ এসে প্রত্যেকটা গাছে একটা করে হাঁড়ি বেঁধে দিয়ে গেছে। দেখেই হারানের মাথাটা একেবারে চটে গেল। দেখেছো কাণ্ড? এত ভোর রাতে এসেও শান্তি নেই। ঠিক কেউ না কেউ আগে বাগে এসেই হাড়ি বেঁধে দিয়ে চলে গেছে। কাল সংক্রান্তির বাজার। এখন কাল যদি গুড় বেচতেই না পারি তাহলে তো এই বছর পেটে গামছা বেঁধে ঘুরতে হবে। কি করি এবার? হারান একেবারে চিন্তায় পড়ে গেল। কি করবে চিন্তা করতে করতে হঠাৎই তার মাথায় এলো সেই পূব দিকের খেজুর বনের দিকে। আচ্ছা, একবারটা ওই পূব দিকের খেজুর বনটাতে গেলে কেমন হয়? ওখানে তো অনেক পুরনো গাছ আছে। ওই গাছগুলোতে একবার যদি হাঁড়ি বাঁধতে পারি তাহলে সংক্রান্তির বাজারে আমার পায় কে? কিন্তু সবাই যে কয় ওদিক পানে না যেতে, জায়গাটা নাকি ভালো না। ধুর, যে যা বলে বলুক গা, পেটে ভাত না থাকলে মাইন্সে এসে কি আমায় ভাত দিয়ে যাবে? হারান হনহনিয়ে হেঁটে চলল পূব দিকের সেই খেজুর বনের দিকে। একবার কাঁপুনি দিয়ে উঠল গোটা গ্রামটা। যেন হঠাৎ করে চারপাশের ঠান্ডাটা যেন আরো বেড়ে গেল। হারান এতটাই জোরে হাঁটছে যেন মনে হচ্ছে কেউ যেন তাকে ওই খেজুর বাগানের দিকে টেনে নিয়ে আসছে। বনের সামনেই একটা জলাডোবা। বেশ কিছু কচুরিপানার দল বেড়ে উঠে পুরো ডোবাটাকে ঢেকে ফেলেছে। তবে শীতকাল, তাই জলটা ওই হাঁটু অবধি। হারান পা দিয়ে কচুরিপানা সরিয়ে ডোবাটা পেরিয়ে গুটি গুটি পায়ে ঢুকে পড়ল খেজুর বনের ভিতরে। অমন শক্তপোক্ত গাছ দেখে হারান নিজেকে আর আটকাতে পারল না। বাবা গো, কি নাদুস নুদুস গাছ! এই গাছে তো অনেক রস হবে। এইসব রস পেরে যদি আমি গুড় বানিয়ে কাল বিক্রি করতে পারি তাহলে আর দেখতে হবে না। পারলে বাড়ি গিয়ে আরেকটা হাঁড়ি নিয়ে আসবো। কথাগুলো বলেই ধুতির কাছাটা শক্ত করে গুটিয়ে মাটির হাঁড়ি দুটো কোমরের সাথে ভালো করে সে বেঁধে নিল। তারপর সরসর করে গাছে উঠতে শুরু করল। কয়েক হাত ওঠার পর হঠাৎ করেই তার মনে হলো গাছের কাণ্ডটা যেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। এতটাই ঠান্ডা যে হাত পড়লে ছ্যাঁকা লাগছে প্রায়। তাদের পাড়ার মল্লিকদের ফ্রিজের বরফ ধরেছিল সে বহুকাল আগে। এ যেন তার থেকেও বেশি ঠান্ডা। গাছের কাণ্ড এমন ঠান্ডা যে হতে পারে সেটা হারান কখনো কল্পনাও করতে পারে না। এমন সময় হারানের পিঠে খুব জ্বালা করতে শুরু করলো। সে এক হাত দিয়ে গাছের কাণ্ডটা শক্ত করে ধরে আর এক হাতে পিঠে হাত বুলিয়ে হাতটা সামনে আনতেই অবাক হয়ে গেল তার সারা হাতে লেপ্টে রয়েছে রক্ত। রক্ত? রক্ত এলো কোত্থেকে? পরক্ষণেই হারানের সারা শরীরে প্রচণ্ড জ্বালা করতে লাগলো। এক অদৃশ্য হাতের তীক্ষ্ণ ধারালো নখের আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে উঠল। এইবার ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো হারান। সে বুঝতে পারল তার এখানে আসাটা একেবারেই উচিত হয়নি। হারান গাছ থেকে নেমে যাবার উপক্রম করতেই গাছের উপর থেকে দুটো লিকলিকে লম্বা লম্বা হাত নেমে এসে তার গলাটা শক্ত করে চিপে ধরল। হারান অনেক চেষ্টা করেও হাত দুটোকে ছাড়াতে পারল না। সে যত ছটফট করে ততই যেন হাত দুটো শক্ত করে তাকে চেপে ধরে। দম বন্ধ হয়ে আসতে থাকে তার।
শেষের কথাগুলো আর শুনতে পেল না হারান। তার আগেই একটা কট করে শব্দ হয়ে তার খাটটা মটকে গেল, আর অমনি সেই হাতের বাঁধন হালকা হয়ে গেল। থপ করে মাটিতে পড়ল তার নিথর ঠান্ডা দেহটা। মাথাটা অদ্ভুতভাবে পেছন দিকে ঘোরানো। এই খেজুর বনে একবার যে আসে তার আর ফিরে যাওয়া হয় না, ফিরে যাওয়া হয় না। আরে এইভাবে ঢিপ ঢিপ করে চললে হবে? তাড়াতাড়ি পা চালিয়ে চল, কতগুলো গাছে হাঁড়ি বাঁধতে হবে বলতো। উফ বাবা, যাচ্ছি তো। কানের কাছে শুধু শুধু চিৎকার করো না তো। এমনি ঘুমটা ভালো হয়নি। আবার গরম দেখানো হচ্ছে। বলি, অত রাত পর্যন্ত ওই যন্ত্রটা না গুটিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে কি হয় বাপধন? কি আছে ওই মোবাইলের মধ্যে? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তো। আজকাল এই মোবাইল থেকে কত কিছু জানা যায় জানো? হ্যাঁ, আমরা তো কিছুই জানি না, আমরা হলাম মূর্খের দল, আর তোরা একেবারে সব জেনে বসে আছিস। উফ বাপ রে বাপ, একটা কথা বললে 10টা উত্তর দেয়। এই জন্যে কাউকে সাহায্য করতে নেই, নিজের খেয়ে বনের মোস্তান। নিজের খেয়ে মানে? এই ছেলে, এই তুই কার খাস? হ্যাঁ, কার পড়িস? হ্যাঁ, এই যে নতুন নতুন জামা জুতো এগুলো কে দেয়? এই মোবাইলটা কে দিয়েছে? 1 টাকা কামাই করার মুরদ নেই, আবার বড় বড় কথা। চল। পৌষের শীত, কোথায় লেপ কাঁথা মুড়ি দিয়ে একটু সুখের ঘুম ঘুমাবে তা নয়, এই নিশুতি রাতে কাঁচা ঘুমটা নষ্ট করে কনকনে ঠান্ডার মধ্যে পলাশকে এক প্রকার প্রায় বাধ্য হয়ে তার বাবার সাথে হাঁটা পথে যেতে হচ্ছে সরু পথের মধ্যে দিয়ে। দুজনের হাতেই দুটো মাটির হাঁড়ি, গন্তব্য খেজুর বন। না না, পূব দিকের খালপাড়ের খেজুর বন নয়, এটা পলি গ্রামের আরও একটা যে খেজুর বন আছে সেখানে। চারিদিকে কুয়াশাগুলো দেখে মনে হচ্ছে যেন তারা পথের মাঝে দল পাকিয়ে নিজেদের মধ্যে আলাপচারিতা করছে। কুয়াশার সেই এক একটা বিন্দু গাছের পাতার আড়াল দিয়ে বৃষ্টির আকারে মাঝে মধ্যে শরীর স্পর্শ করছে, আর সেই ঠান্ডা স্পর্শের ছোঁয়ায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যেন নাড়া দিয়ে উঠছে। এই পলিগ্রামের অনেক মানুষের মতো পলাশের বাবা হরিগোপাল পালেরও গুড়ের ব্যবসা, মানে ওই শীতকালেই। বাকি সময় চাষবাস করেই সংসার। পলাশ সবে সবে 18 গণ্ডি পার করে 19-এ পা দিয়েছে, তাই ব্যবসা বোঝার মতো মন কিংবা মানসিকতা কোনোটাই তার এখনো তৈরি হয়নি। কিন্তু উপায় আর কি? ব্যবসাদারের ছেলেকে তো আজ না হয় কাল ব্যবসার হাল ধরতেই হবে। হরিগোপালের ইচ্ছা তার ছেলে যেন খুব তাড়াতাড়ি ব্যবসাটাকে রপ্ত করে নিতে পারে, তাই প্রতি ভোর রাতে প্রায় টেনে হিঁচড়েই পলাশকে খেজুর বনে নিয়ে যান তিনি। খেজুর গাছে হাড়ি বাঁধা থেকে শুরু করে রস জাল দিয়ে গুড় তৈরি করা, প্রত্যেকটা ধাপ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শেখা দরকার। পলাশের ইচ্ছে না থাকলেও বাবার বকুনির ভয়ে মোটামুটি অনেকটা কাজ রপ্ত করে সে ফেলেছে। হরিগোপাল হনহন করে সামনের দিকে হেঁটে চলেছে, আর পলাশ ঢুলুঢুলু চোখে আঁকা বাঁকা পায়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। পলাশদের বাড়ি থেকে তাদের গন্তব্য খেজুর বাগানের যাবার ঠিক আগেই হাতের ডান দিকে পড়ে একটা পানা ডোবা, আর তার ঠিক পেছনেই রয়েছে সেই কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা খেজুর বন। বাগানটা চোখে পড়তেই পলাশ
দাঁড়িয়ে পড়ল আর দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। পলাশকে দাঁড়িয়ে পড়তে দেখে হরিগোপালও দুপা পিছিয়ে এসে বলল, কিরে পলু, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আচ্ছা বাবা, এই এত বড় একটা খেজুর বন থাকতে তুমি প্রতিদিন অত দূরে যাও কেন বলো তো? এই বনটাও তো অনেক বড়, এই গাছগুলোও বেশ মোটা সোটা। হ্যাঁ, সামনে পানা পুকুর আছে বটে, তবে সেটা পার করতে পারলে, শীতকাল তো জল একেবারে কম, হাঁটুর নিচে। পলাশের কথা শেষ হতে না হতেই তার বাবা রেগে গিয়ে বলল, পলু, যা বলেছিস বলেছিস, আর যেন কখনো তোর মুখেও কথা না শুনি, এই আমি বলে দিলাম। হ্যাঁ। আরে কি আশ্চর্য, এত মুখ করছো কেন? আমি ভুলটা কি বললাম? আমি বললাম বাড়ির কাছেই এত বড় একটা খেজুর বাগান থাকতে শুধু শুধু অত দূরে যাওয়ার কি দরকার? তুই জানিস না এই খেজুর বনে কি আছে? সব কিছু জেনে আবার এখানে ঢোকার কথা বলছিস? আরে দূর, তুমি এখনো ওইসব ধরে পড়ে আছো? শুধু আমি না, গোটা গ্রামের সবাই জানে এই খেজুর বন একটা অভিশপ্ত বন। ওই বাগানে পা মারানো মানে নিজের মরণ ডেকে আনা। মনে নেই গেলবার শীতে হারানের সাথে কি হয়েছিল? তারপরে তো টাকা তুলে কাঁটা তার দিয়ে ঘেরা হলো। হ্যাঁ, ব্যাপারটা এমনও তো হতে পারে হরি কাকা গাছে উঠতে গিয়ে পড়ে গেছিল আর তারপর ঘাটটা মটকে গেছিল। এই তোমাদের মতো লোকগুলোর জন্যই না আমাদেরকে সবাই গেঁও বলে। চুপ কর পলু, চুপ কর। জানিস না তাই নিয়ে বেশি কথা বলিস না। হারানকে কে টেনেছে তা সবাই জানে। চল চল চল, তাড়াতাড়ি এখান থেকে পা চালিয়ে চল। হরিগোপাল তাড়াতাড়ি পা চালিয়ে অনেকটা এগিয়ে গেল। পলাশ বাগানের দিকে তাকাতে তাকাতে এক পা দুপা করে এগিয়ে তার বাবার সাথে হাঁটতে শুরু করল। কি মনে হতে একবার সে পেছনে ঘুরে খেজুর বনের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে যেন মনে হলো কেউ একটা ওই কাঁটা তার টোপকে বনের ভেতরে ঢুকে পড়ল। পলাশ চিৎকার করে তার বাবাকে বলল, ওই দেখো বাবা, কে যেন খেজুর বাগানের দিকে চলে গেল। কোথায় কোথায় কে? কই, কেউ তো নেই। আরে আমি এই মাত্র দেখলাম কেউ একটা গেল। তোমাদের সবাইকে কেউ বোকা বানাচ্ছে আমি বলছি, আর নিজে বাগান থেকে সব রস ঝেড়ে দিচ্ছে। চুপ কর বলো, চুপ কর। ওইসব মানুষ না রে, ওইসব মানুষ না, ওসব খারাপ জিনিস। দূর, কি যে বলো না, জল জ্যান্ত মানুষটাকে ভূত বানিয়ে দিলে। আচ্ছা আমাকে একটা কথা বলো দেখি, ভূত কি কখনো চোখে দেখা যায়? আরে বাবা, রাশি হালকা হলে ওসব খারাপ জিনিস চোখে পড়ে যায়। আর কথা বাড়াস না, চল চল এখান থেকে, চল চল চল। ছেলেকে প্রায় টানতে টানতে সেখান থেকে নিয়ে চলল হরিগোপাল। চুপ, অনেক হয়েছে। তুই ভালো কথার মানুষ নস, খবরদার একদম পেছনে তাকাবি না। আরে তাকাচ্ছি না গো, চলো চলো। এমনিতেই জায়গা ভালো না, তার মধ্যে আর এইসব অলক্ষণে কথাবার্তা। রাম 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 রাম। সেদিন পলাশের বাবা পলাশকে প্রায় টেনে হিঁচড়ে নিয়ে গেছিল সেখান থেকে। তারপর অন্য বাগানে গিয়ে ফাঁকা হাঁড়িগুলো গাছে বেঁধে রস ভর্তি হাঁড়ি বাড়ি নিয়ে এসেছিল। সকাল সকাল গুড় জাল দিয়ে পলাশকে সাথে নিয়ে তার বাবা হাটে গুড় বিক্রি করতে চলে যায়। সারাদিনের এত ক্লান্তি নিয়ে যখন তারা বাড়ি ফিরল, তখন তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কোনো রকমে হাত মুখ ধুয়ে লেপটা গায়ে জড়িয়ে বিছানা নিল সে। ঠকঠক করে কাঁপতে থাকলো তার সারা শরীর। পলাশের মা এক বাটি সর্ষের তেল উনুনে দগদগে গরম করে এনে পলাশের বাবার হাত পার তেলোয় মালিশ করতে শুরু করলো আর বিড়বিড় করে বলতে লাগলো, শরীরের আর কি দোষ, শরীর তো খারাপ হবেই। সেই কোন ভোরবেলা কুয়াশার মধ্যে বেরো, ঠান্ডা তো লাগবেই। না বেরিয়ে কোনো উপায় আছে? বেরোতে তো হবেই। এমন সময় পলাশ ভিজে মুখটা গামছা দিয়ে মুছতে মুছতে ঘরে এলো। জ্বরটা কি আরো বাড়লো নাকি? হ্যাঁ রে কোকা, তাই তো মনে হচ্ছে রে।
একবার পাঁচু বৈদ্যকে খবর দিবি নাকি? বাবাকে বারবার বলি বয়স হয়েছে, এখন এইসব ব্যবসা ছেড়ে দাও। এই বয়সে এইসব ব্যবসা শরীর কি আর নিতে পারে? কে শোনে কার কথা? রে, আমি মনে হয় আজকে আর হাঁড়ি নামাতে যেতে পারবো না। তুই গিয়ে হাঁড়িগুলো নামিয়ে আনিস বাবা, নামিয়ে আনিস। একা একা ভোর রাতে যেতে হবে শুনে পলাশ একটু ঘাবড়ে গেল। এক গলার ঢোক গিলে বলল, ইয়ে মানে আমি একা যাব? না করিস নে বাপ, অন্যদিন হলে কিচ্ছুটা বলতাম না, কিন্তু কাল তো সংক্রান্তির বাজার, কাল হাটে গুড় দিতে না পারলে এইবারও ঘরের চালটা সারাই করা হবে না। সে নয় খোকা যাবে কন, তুমি এখন একটু চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো দেখি। ইস, কি ঠান্ডাটাই না লাগিয়েছ। এই নাও, এই মাফলারখানা ভালো করে গলায় জড়িয়ে নাও দেখি, আর ঠান্ডা লাগিও না। সন্ধ্যা ফুরিয়ে রাত হলো। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতেই কখন যে রাত 2টো বেজে গেল টের পেল না পলাশ। ফোনটা রেখে সবে ঘুমটা এসেছে, পলাশের মা হাতে একটা হ্যারিকেন নিয়ে এসে পলাশকে ডেকে বলল, পলু, ও পলু, পলু রে, পলু, ওঠ বাবা। মায়ের ডাকে কাঁচা ঘুমটা হুট করে ভেঙে গেল পলাশের। তড়াক করে বিছানার উপর লাফিয়ে বসে পড়ল সে। যা 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 বাবা, হাঁড়িগুলো নিয়ে আয়, ভোরের আলো পড়লেই যে সব রস নষ্ট হয়ে যাবে। যা যা যা, আর দেরি করিসনি, এই আমি লণ্ঠনটা রাখলাম, তাড়াতাড়ি চলে যা। লণ্ঠনটা দরজার এক কোণে ঝুলিয়ে পলাশের মা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে পলাশের চোখে এতটাই ঘুম যে সে বিছানা থেকে নামতে পর্যন্ত পারছে না, কিন্তু উপায় যে নেই, যেতে তো তাকে হবেই। দুটো হাত দিয়ে চোখ দুটো ভালো করে কোঁচলে লণ্ঠনটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল পলাশ। যেতে যেতে উলের মাফলারটা কান থেকে গলা পর্যন্ত ভালো করে সে জড়িয়ে নিল। আজকে কুয়াশাটা একটু কম, তাই চাঁদের আলোতে গ্রামের আঁকাবাঁকা পথটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। হাতে হ্যারিকেনটা ঝুলিয়ে ঢুলু ঢুলু চোখে এগিয়ে যাচ্ছে পলাশ। কুয়াশা না থাকলেও রিড়ি করে বয়ে চলা ঠান্ডা হাওয়া সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে। হাওয়ার বেগ এতটাই ছিল যে জমির ধান গাছগুলো এক স্রোতে দুলে চলেছে। অবশেষে জমি, মাঠ, আল পেরিয়ে পলাশ এসে পৌঁছালো সেই পানা পুকুরের ডোবার কাছে। পায়ের পাতার উপর দাঁড়িয়ে এ প্রান্ত থেকে সেই খেজুর বনের ভিতরে দেখার সে চেষ্টা করল। এই বনটা নিয়ে পলাশের বরাবরই একটা কৌতূহল ছিল। না, কেউ নেই। আজ কেউ নেই, কিন্তু সেদিন একজন ছিল, পলাশ নিজে দেখেছিল। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আজ তার বাবা নেই, একবার তো ওই বাগানে গিয়ে দেখলেই হয়। একবার ভিতরে যেতে পারলেই এই গ্রামের সবার ভুল ধারণা দূর হয়ে যাবে, সবাই তাকে মাথায় তুলে নাচবে। কিন্তু তার বাবার সতর্কবার্তা কেমন করে যেন বারবার ফিরে ফিরে তার পরিকল্পনাকে বাধা দিচ্ছে। না না থাক, আমি যে কাজে এসেছি সেটাই করি, ও অন্যদিন দেখা যাবে খন। নিজের মনকে বুঝিয়ে পলাশ আবার হাঁটা লাগালো। মিনিট 5 মধ্যে তার অতি পরিচিত খেজুর বনে এসে সে পৌঁছালো। সারি সারি খেজুর গাছ যেন তারই জন্য অপেক্ষা করছিল। চাঁদের মিষ্টি আলোয় এক
অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। বাবার থেকে গাছে ওঠার কৌশলটা এতদিনে সে বেশ ভালোই রপ্ত করে নিয়েছে। সে সরসর করে উঠে পড়ল গাছে। তারপর খেজুর রসে টইটুম্বুর মাটির হাঁড়ি দুটো গাছ থেকে সে নামিয়ে নিল। আহ, কি সুগন্ধ! চারিদিকটা খেজুরের মিষ্টি রসের গন্ধে মম করছে। রসে টান টান হয়ে থাকা হাঁড়ি দুটো নিয়ে পলাশ রওনা হলো সোজা বাড়ির পথে। দুটো খেজুর রসের হাঁড়ি নিয়ে হাঁটছে পলাশ। চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে শুকনো পাতার খসখস শব্দটা স্পষ্ট কানে আসছে। চারিদিকে শুনশান, কোথাও কেউ নেই। একা একা হেঁটে চলেছে পলাশ। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছু পিছু আসছে। পলাশ পেছনে ঘুরতেই দেখল না, কোথাও কেউ নেই। পলাশ আবার হাঁটতে লাগলো, কিন্তু শুকনো পাতার মধ্যে দিয়ে কারোর হেঁটে আসার শব্দটা আবার তার কানে এসে পৌঁছতে লাগলো। এবার যেন স্পষ্ট শুনতে পেল পলাশ, কিন্তু না, কেউ নেই। এমন হলো কয়েকবার। মুহূর্তের মধ্যেই যেন সেই 5 মিনিটের পথটা পেরিয়ে এসে পলাশ পৌঁছালো সেই রহস্যময় খেজুর বনের সামনে। আবার কোনো কারণ ছাড়াই সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক অদ্ভুত মায়ায় সেই খেজুর বন তাকে যেন 2 হাত বাড়িয়ে টানছে। তখনই হঠাৎ পলাশ দেখতে পেল কেউ যেন একটা ওই কাঁটা তার পেরিয়ে ওই খেজুর বনের মধ্যে ঢুকলো। আরে, এই কে যেন একটা বনের ভেতর ঢুকলো না? হ্যাঁ হ্যাঁ, তার মানে কেউ বেটা নিশ্চয়ই এই গাছগুলো থেকে রস যাচ্ছে আর ভূতের ভয় দেখিয়ে গোটা গ্রামটাকে বোকা বানাচ্ছে। আজ বেটাকে ধরতেই হবে। এই বলে মাটির কলসি দুটো কাঁধে তুলে পলাশ সেই পানা পুকুরের 1 হাঁটু জল পার করে ওই খেজুর বনে ঢুকল। তার মাথায় তখন খুন চেপেছে। কোথায় গেল, কোথায় গেল? আজকে একেবারে হাতের নাগালে পেলেই মজাটা দেখাবো। পলাশ খেজুর রসের হাঁড়ি দুটো একটা গাছের নিচে মাটিতে নামিয়ে রেখে এদিকে ওদিকে লোকটাকে খুঁজতে শুরু করলো। বড় বড় ঘাসগুলো মাথা চাড়া দিয়ে অবাধে পেরে উঠে প্রমাণ করে দিচ্ছে যে এ জায়গায় বহুকাল কোনো মানুষের পা পড়েনি। পলাশ এক পা করে সামনের দিকে এগোতে শুরু করলো, কিন্তু সারা খেজুর বাগান ফাঁকা। চাঁদের হালকা আলোতে সীমান্তের ওপারে থাকা একটা মসজিদের গম্বুজ ছাড়া কিছুই তখন চোখে পড়ছে না। পলাশ! কে কে? এমন সময় হঠাৎ পলাশের কানের কাছে এসে কেউ যেন একটা প্রচণ্ড বিকট সুরে ফিসফিস করে কিছু একটা বলে গেল। কোনো উত্তর নেই, কিন্তু না, এবারের পলাশের কোনো ভুল হয়নি। সে স্পষ্ট শুনতে পেল গলাটা শুনেই ভয়ে তার সারা শরীর কেঁপে উঠল। পৌষের শেষের এই কনকনে ঠান্ডার মধ্যেও পলাশ ঝরঝর করে ঘামতে লাগলো। সে বুঝতে পারল তার এখানে আসাটা মোটে ঠিক হয়নি, কিন্তু খেজুর বন থেকে বের হবার রাস্তা খুঁজতে গিয়ে বারে বারে যেন সেই একই জায়গায় এসে পড়তে লাগলো। যেন এই বনটা মুহূর্তের মধ্যে যেন একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। পলাশ কিছুতেই সেই গোলক ধাঁধা থেকে বেরোতে পারছে না। চারিদিকে চুপচাপ নিস্তব্ধ। পলাশ সেই সারি সারি খেজুর বনের মাঝে একা দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই একটা ঠান্ডা নিঃশ্বাস তার কাঁধে এসে পড়ল। যেন একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল পলাশের সারা শরীরে, যেন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠিক
তার পিছনে বেশ লম্বাটে কেউ একটা দাঁড়িয়ে তার কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু ঘুরে দেখার শক্তি আর পলাশের নেই। আস্তে আস্তে নিঃশ্বাসটা সরে গেল। সাথে সাথে পেছনে ঘুরে পলাশ দেখল পিছনে তো কেউ নেই। আর এক মুহূর্ত সেই জায়গায় না দাঁড়িয়ে থেকে আবার সে পথ খুঁজতে লাগলো। হ্যারিকেনটা উঁচিয়ে অন্ধকার গাছের গুড়িগুলোর মাঝে প্রায় হাঁটা পথগুলো যেন সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এ গাছ ও গাছ করে অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনোভাবেই আর সেই পানাপুকুরটার কাছে পৌঁছানো যাচ্ছে না। চারিদিকে শুধু সারি সারি খেজুর গাছ, আর তাদের পায়ের কাছে লম্বা লম্বা ঘাসের দল। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটু আগেই যেই পথে সে এসেছে সেটা হঠাৎ এমন পাল্টে গেল কি করে? এ তো সম্ভব নয়। এমন সময় তার পিছন থেকে একটা চপচপ করে কিছু খাওয়ার শব্দ শুনতে পেল পলাশ। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই সে দেখতে পেল একটা ছায়া মূর্তি তার আনা সেই খেজুরের রসের হাঁড়ি থেকে 2 হাত ডুবিয়ে রস তুলে নিয়ে সুরুত সুরুত করে খাচ্ছে। পলাশের হাতে তখনও হ্যারিকেনটা ছিল। সে আস্তে আস্তে হ্যারিকেনটা সামনে ধরতেই আঁতকে উঠল সেই ছায়ামূর্তির বিভৎস রূপ দেখে। রোগা মিশমিশে দেহ, খোবলানো শরীর, সারা শরীরে লেগে রয়েছে দলা দলা রক্তের প্রলেপ। হ্যারিকেনের আলোটায় চোখ পড়তেই চোখ দুটো জল জল করে পলাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সেই মূর্তিটা। পলাশের সারা শরীর ভয়ে শিউরে ওঠে। এবার সেই বিভীষিকাময় ছায়ামূর্তিটাও রস খাওয়া ছেড়ে পলাশের দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখ থেকে টপ টপ করে তরল ঝরছে। পলাশ 1 পা 2 পা করে পিছু যেতে যেতে হঠাৎ একটা উঁচু উইয়ে ঢিপিতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ছায়ামূর্তিটা তার আরো সামনে এসে পড়েছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট দিল পলাশ। এই অন্ধকার খেজুর বনে এ প্রান্ত থেকে ও প্রান্ত অসহায়ের মতো ছুটে বেড়াতে বেড়াতে হাঁপিয়ে পড়েছে সে, কিন্তু থামার কোনো উপায় নেই। ঘন কালো মেঘে চাঁদের আলোটুকুও ঢেকে দিয়েছে। শুরু হলো প্রবল ঝোড়ো হাওয়া। খেজুর গাছের মাথাগুলো তাতে যেন পাগলের মতো নাচছে আর খসখস করে উল্লাস করছে। পলাশ সেই মূর্তির থেকে যতবারই লুকোনোর চেষ্টা করে, প্রতিবারই সে যেখানে যায় সেই মূর্তি এসে সেখানেই হাজির হয়। শেষে কোনো উপায় না পেয়ে পলাশ একটা ঝোপের মধ্যে এসে লুকিয়ে পড়ে, কিন্তু সেই বিভীষিকাময় ছায়ামূর্তি সেখানেও হাজির। আর যে পালাবার পথ নেই। না না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, উড়ি বাবারে, আমাকে ছেড়ে দাও। সেই বিভৎস ছায়ামূর্তি যেন তার গায়ের উপর এসে পড়েছে। প্রায় 1 পা 2 পা করে কোনো মতে পিছোতে পিছোতে পলাশের পিঠটা গিয়ে ঠেকে সেই কাঁটা তারের বেড়ায়। তীক্ষ্ণ কাঁটায় লেগে ততক্ষণে পলাশের সারা পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছে। পিঠের দিকে জামাটা রক্তে ভিজে উঠেছে। সামনে মৃত্যু নিশ্চিত জেনে পলাশ মনে মনে ভগবানকে ডাকতে শুরু করলো। তখনই সামনের ওই ছায়ামূর্তিটা তার 2 হাত বাড়িয়ে পলাশের গলাটা চেপে ধরল। দম বন্ধ হয়ে এলো তার, হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। কিন্তু তখনই সীমান্তের ওপারের মসজিদ থেকে ভেসে এলো ভোরের আজানের শব্দ। হঠাৎ করেই কেমন যেন কেঁপে উঠল মূর্তিটা। পলাশের গলায় পেঁচানো শক্ত হাত দুটো আলগা হয়ে গেল। দেখতে দেখতে কোথায় যেন উধাও হয়ে গেল ছায়া মূর্তিটা। পরের দিন সকালবেলা পলাশকে পাওয়া গেল সেই পানা পুকুরের সামনে।
কাদা মাখার রক্তাক্ত অবস্থায়। পলাশের সারা শরীরে তখন তীক্ষ্ণ ধারালো নখের অজস্র আঁচড়ের দাগ। গ্রামের লোকেরা পলাশকে এই অবস্থায় দেখে শিউরে উঠল। কোনো ক্রমে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। ডাক্তারের চিকিৎসায় শারীরিকভাবে পলাশ সুস্থ হলেও মানসিকভাবে পলাশ অসুস্থ হয়ে পড়ল। মা বাবা কাউকেই ঠিকমতো সে এখন চিনতে পারে না। সারা দিন ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মাঝে মধ্যে ভয়ে চিৎকার করে ওঠে। একটা সুস্থ স্বাভাবিক ছেলের এই অবস্থা সত্যি ভীষণ বেদনাদায়ক। বিজ্ঞান যেমন রয়েছে তেমনি আজও এই সমাজে কিছু কিছু কুসংস্কার, অন্ধবিশ্বাসও রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আগের যুগের অনেক কিছু হেসে খেলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা উড়িয়ে দিই। তবে এখনো অনেক জিনিস আছে যেগুলো চাইলেও অগ্রাহ্য করা যায় না। এমন কিছু জিনিস যা মাঝে মধ্যে নিজেদের অস্তিত্ব প্রমাণ দিয়ে তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে, আর বিশ্বাস না করতে চাইলে মাঝে মধ্যে ঘাড় ধরে আমাদের বিশ্বাস করিয়ে দেয়। শেষ হলো মৌলি সাহার লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পল্লীগ্রামের খেজুর বন। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর a big shout out to the members of 221B Harrison Road for supporting this video. Kunal Roy, Travel with MTV Rider, Joynal Mullik, Bidisha Mukherjee, SB Collection, Wanderer Community, Obhijit Bhokot, Dreamstay Family, MD Wasim Khan, Sarah Eden, Sheikh Shamsuddin, Shoykot Bhuiya, Sonia 1988, ASR মানে অভিন্না সিংহ রায় আর অনন্যা গাঙ্গুলি। এর সাথে প্লিজ ওয়েলকাম দ্য নিউয়েস্ট মেম্বার্স অফ 221B, সায়ন পাল, রোহিত প্রধান অ্যান্ড KS গেমিং। থ্যাংক ইউ গাইজ, তোমরা যে এইভাবে আমাদের শোটাকে সাপোর্ট করছো, দিস মিনস আ লট, দিস রিয়েলি মিনস আ লট। তবে শুধু এমনি নয়, আমরা ডিসাইড করেছি যে যারা 1 year মেম্বারশিপ কমপ্লিট করবে তাদের জন্য আমরা একটা মার্চেন্ডাইজ প্যাকেজ রেডি করব এবং তাদেরকে পাঠাবো। সেটার জন্য যখন তোমাদের 1 year কমপ্লিট হয়ে যাবে, দেখবে তোমাদের নামের পাশে, যারা মেম্বার আছো তাদের নামের পাশে একটা করে ব্যাজ আসে, সেটার কালার অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। তো 1 year কমপ্লিট হলে আমরাও বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে। তখন আমাদেরকে একটা মেল আইডিতে, আমাদের মেল আইডি হচ্ছে 221bpublic@gmail.com, সেখানে নিজেদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর কন্ট্যাক্ট ডিটেলস পাঠিয়ে দিও। তাহলেই আমরা তোমাদের অ্যাড্রেসে একটা করে মার্চেন্ডাইজের প্যাক পাঠিয়ে দিতে পারবো। তবে একটাই জিনিস মাথায় রেখো, এটা কিন্তু যারা 1 year ক্রস করছে তাদের জন্য। আজকের আড্ডাটা প্রথমেই একটা হরর ইনসিডেন্ট দিয়ে শুরু করি। কৌস্তব সরকার 8545 বলছে, নট শিওর ইফ দিস উইল বি ওয়ার্থ ন্যারেটিং, বাট স্টিল যতটা ডেসক্রিপটিভলি ইয়েট শর্টে বলা যায় বলার চেষ্টা করছি। আমার দেশের বাড়ি হাসনাবাদের ইছামতি নদী ক্রস করে আরও কয়েক কিলোমিটার গিয়ে একটা গ্রাম বরুণহাটে। ছোটবেলা থেকেই ওখানে যাতায়াত আছে আমার। পুকুর, আমবাগান, বাঁশবাগান, ক্ষেত আর জমি সব মিলিয়ে, মানে দাদুদের 5 ভাইয়ের জমি জমা আর কি সেখানে। এইসবে 2016-17 দিকে ওখানে ইলেকট্রিসিটি লাইন এলো। এখন তুলনামূলকভাবে গ্রামীণ ভাবটা ছাড়িয়ে হালকা মফস্বলের মতো একটা ভাইবস পাই আর কি। তবে এত দেরিতে ইলেকট্রিসিটি ঢুকেছে মানে বুঝতেই পারছো যে জায়গাটা বেশ ভেতরে আর ভালো রকমের গ্রাম সেটা। এবার আসি মূল ঘটনায়। অ্যাজ হার্ড ফ্রম মাই ফাদার, তখন আমার বাবা, কাকা, পিসিরা সবাই ক্লাস 6-8 হবে। চাষের জমিতে কাজ মিটিয়ে মাঠ থেকে হেঁটে ফিরছিল দাদু। একটু আলো আধারি হয়ে গেছিল। এর মধ্যে দাদু তার কাকাকে ফিরতে দেখেছে। এবার তখনকার দিনে সবাই যে যার নিজের চাষের জমিতেই থাকতো সারাদিন প্রায়। তারপর ওই বিকেল সন্ধে করে ফিরত। অনেক সময় একে অপরের জমির মধ্যে দিয়ে হেঁটে যেত, একটু শর্টকাট হবে বলে। সেভাবেই দাদু বুঝেছিল যে তার কাকা হয়তো তার জমি দিয়ে হেঁটে চলেছে।
খুব সহজভাবেই সে জিজ্ঞাসা করলো, কি গো কাকা, আজকে এত দেরি করে ফেললে যে? তার কাকা কোনো সাড়া দিলেন না। তাই দাদু কি করলো, একটু তাড়াতাড়ি হেঁটে গিয়ে একটু পা চালিয়ে তাড়াতাড়ি হেঁটে তার পাশাপাশি হাঁটতে লাগলো। তারপরে এই চাষবাসের কথাবার্তা নিয়ে খানিকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে। প্রায় 20-30 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু তার কাকার দিক থেকে কোনো সাড়া শব্দই আসছে না। উল্টে একইভাবে হেঁটে চলেছে। এমন একটা জিনিস দেখে দাদু খানিকটা হতভম্বভাবেই কথা থামিয়ে জিজ্ঞাসা করে, কি গো কাকা, এমন একটা ডাক দেয়। আর ঠিক সঙ্গে সঙ্গে একেবারে বাজ পড়ার মতো দাদুর ধাঁ করে মনে পড়ে গেল যে তার কাকা তো দিন কয়েক হলো মারা গেছে। দাদু আর একটুও কথা না বলে এক দৌড়ে সেই কাকা হোক বা যেই হোক সেই জিনিসটাকে ফেলে রেখে সোজা বাড়ি অবধি এসে থেমেছিল, আর অনেকটা পরে সবাইকে ঘটনাটা ন্যারেট করেছিল। তবে আমার বাবার মুখে শোনা যে দাদু খুব পরে খুব কামলি একটা জিনিস বলেছিল, উইদাউট এনি ফিয়ার অর হোয়াটসএভার, যে কাকা আমায় খুব ভালোবাসতো ছোট থেকেই, হয়তো তাই শেষবার দেখা দিয়ে গেল। দ্যাট ওয়াজ দ্য ভেরি শর্ট অ্যান্ড ক্রিস্পি হরার ইনসিডেন্ট। তবে শুনে খুব অবাক লাগলো যে জাস্ট 2016-17-তে এখানে কারেন্ট এসছে, মানে তখন আমারও গ্র্যাজুয়েশন হয়ে গেছে এমন একটা সময়। আর সব থেকে ভালো লাগলো এই ইনসিডেন্টের ব্যাপারে যে তুমি যেটা বললে একদম রিয়েল ইনসিডেন্টগুলো প্রায় এরকমই হয়, এবং সত্যি কথা বলছি আমারও মানে এই জিনিসটা ফিল হয়েছে। বাড়ির কেউ স্পেশালি বা খুব ক্লোজ কেউ মারা গেলে না আনমাইন্ডফুলি হঠাৎ হঠাৎ করে মনে হয় যে চোখের পাশটা দিয়ে বেরিয়ে গেল, বা ঘরে যদি থাকতো সে সেখান দিয়ে যাতায়াত করলে ওইখানে দাঁড়িয়েছে ওখানে বসে আছে। এই জিনিসটার সাথে অনেকেরই একটা পরিচিতি আছে, অনেকেই কিন্তু এটা ফিল করে। তবে আমারও সেটা মনে হয় তুমি যেটা বললে যে হয়তো শেষবার দেখা দেওয়ার জন্য বা আমাদের নিজেদের মনের ভুল। কারণ সবসময় আমার বাবা একটা কথা বলতো যে ধরো পাশাপাশি দুটো বাড়িতে দুটো ফ্যামিলি থাকে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, এবার কোনো কারণবশত হয়তো চাকরি সূত্রে হোক বা অন্য কোনো কারণে একটা পরিবারকে সেখান থেকে চলে যেতে হলো, তারা অনেক দিন এক জায়গায় আছে। তা বাবা বলতো যে যারা যাচ্ছে তাদের থেকেও বেশি যাদের ছেড়ে যাচ্ছে তাদের বেশি খারাপ লাগে, তাদেরই উল্টে বেশি মনে পড়ে। এটা বাবা বলতো কারণ বাবার মানে আমার ঠাকুরদার ছিল ট্রান্সফারেবল জব, অল ইন্ডিয়াতে চাকরি করতে হতো। তো বাবা এটা খুব ফিল করতো। বাবা অনেক সময় বলেছে যে যাদেরকে ছেড়ে যেতাম তাদের কিন্তু খারাপটা বেশি লাগতো, তাদের চিঠিগুলো পড়ে সেগুলো বেশি মনে হতো। তা এই ক্ষেত্রেও আমার মনে হয় যে এই যাদেরকে ছেড়ে যাচ্ছে এরা, তাদের কিন্তু খারাপটা বেশি লাগে, যার ফলে তাদেরই মনে বেশি পড়ে মনে হয় আমার এটা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, খুব ভালো লাগলো। এরপরে আমাদের একজন মেম্বারের কমেন্ট পড়ি। SB কালেকশন 4529 বলছে, দাদা আমি অনেক দিন ধরেই আপনাদের গল্পগুলো শুনি, আজকে আপনাদের মেম্বারশিপটা নিলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটাও বোধহয় পড়েছি একটু আগে। অনেক কিছু বলার থাকে বাট কাজের মধ্যে সবসময় বলা হয়ে ওঠে না। রাতে যেটুকু সময় পাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। যদি এই কমেন্টটা আপনি নেক্সট ভিডিওয়ে অ্যাড করেন তাহলে কিছু বলবো। মেনি মেনি থ্যাঙ্কস এত সুন্দর হাড় কাঁপানো গল্প বলার জন্য। লাভ ইউ দাদা। আমার নাম সুখেন্দু। আমাদের মেম্বার অভিন্না সিংহ রায় 5832 বলছে, এক কথায় ফাটাফাটি, কিন্তু এত ভালো গল্প আর গল্পগুলো বলার ধরন এত ভালো যে চাহিদা বেড়েই চলেছে। মনে হচ্ছে রোজ একটা করে গল্প হোক। জানি এটা বাজে রকম বাড়াবাড়ি করে ফেললাম, বাট যাই হোক এগিয়ে চলো, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্টিনিউড সাপোর্ট। আর আপনার মুখের কথা আজকে সত্যি হয়ে যাচ্ছে, কারণ কালকেই আমরা একটা গল্প করেছি, আজকে আবার একটা গল্প ব্যাক টু ব্যাক। বলা যায় না পরে কি করতে পারি, উই নেভার নো, ইউ নেভার নো, উই নেভার নো। যাই হোক, আপনি যেহেতু বেশ কয়েকদিন ধরে আমাদের মেম্বার আছেন, তাই ইনকেস পরবর্তীকালে আপনাকে যখন মার্চেন্ডাইজগুলো পাঠাতে হবে, তো সেই ক্ষেত্রে প্লিজ আমাদের আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটা কাইন্ডলি 221b.public@gmail.com এখানে পাঠিয়ে রাখবেন, নিজের প্রপার নেম অ্যান্ড অ্যাড্রেস পিনকোড দিয়ে মেনশন করে। তাহলে আমরা মার্চেন্ডাইজটা ইন ডিউ টাইম পাঠাতে পারবো। আর মার্চেন্ডাইজগুলো কী কী সেগুলো খুব তাড়াতাড়ি আমরা কমিউনিটিতে পোস্ট করব। সেগুলো এমনিও সবাই কিনতে পারেন, আর আমাদের মেম্বাররা অ্যানুয়ালি একবার করে একটা গিফট বান্ডিল ইনক্লুডিং দোজ মার্চেন্ডাইজ সেগুলো ফ্রি অফ কস্ট পাবে। তা সেটার জন্য 1 year old মেম্বার হতে হবে অবভিয়াসলি। তো যাই হোক, চলে যাচ্ছি পরের কমেন্টে। আমাদের আরেকজন মেম্বার অভিজিৎ ভকত বীরভূমের মল্লারপুর থেকে লিখছে, আমি আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা। আপনাদের গল্পগুলো খুব সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর আপনার গলার স্বর। গল্পে মজা তখনই আসে যখন বক্তা এবং তার ভয়েস ভালো হয়,
আর আপনার ভয়েস জাস্ট চুমেশ্বরী। এটা অবভিয়াসলি প্রত্যয়ের জন্য একটা কমপ্লিমেন্ট, মারাত্মক। ম্যাক্সিমাম গল্পগুলো এখন ও ন্যারেট করে। আমি আগে ন্যারেট করতাম, তবে এখন সময়টা একদমই পাই না, কারণ স্ক্রিপ্ট নিয়ে আর এই পোস্টার টোস্টার নিয়ে অনেক সময় চলে যায়। অডিওর পার্টটা ও যেহেতু দেখে মেনলি, তো ওর জন্য ও ন্যারেটটা একবারে করে দেয়। আচ্ছা, ফার্দার কন্টিনিউইং ইন দ্য কমেন্ট, আমি নিজেও গল্প লিখি একটু আধটু, সময় পাওয়াটাই দায়। কাজের সময় আপনাদের গল্পগুলো শুনি, কাজ আর সময় দুটোই পার হয়ে যায়। আমি অনেক কমেন্ট করেছি, বাট আপনি কোনোটাই পড়েননি। না না, আপনাকে কমপ্লেন করছি না, সবার কমেন্টস পড়া সম্ভব হয় না জানি। খুব ভালো লাগলো, পারলে আমার লেখা গল্পটা পাঠাবো, যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলছি যে কমেন্টগুলো একবারে পড়াটা খুব টাফ হয়, মানে খুঁজে পাওয়াটা টাফ হয়। এবার ইউটিউব আমাদেরকে কিছু ফিল্টার্স দেয় কমেন্টগুলোকে বার করার জন্য, যে বিভিন্ন রকমের মেকানিজম হবে। আই এম ভেরি সরি, আমার এখনও গলাটা ব্যথা, প্লিজ ফরগিভ মি। যাই হোক, কন্টিনিউইং উইথ হোয়াট আই আর সেইং, যাই হোক, ক্যারিং অন। ব্যাপারটা হচ্ছে, যেহেতু এবার আপনি মেম্বারদের কমেন্টগুলোকে আলাদাভাবে খুব ইজিলি সর্ট আউট করা যায়, ফিল্টার আউট করা যায়, তা ওইভাবে পেয়ে যাই আমরা তাড়াতাড়ি। তো অনেকেই আমরা তাছাড়াও সবার কমেন্ট পড়ি, কিন্তু সবসময় সবারটা পড়া হয়ে ওঠে না, মিস হয়ে যায়। এত কমেন্ট পড়ে, এত কমেন্টের মাঝখানে আপনারা একবার দুবার চারবার পাঁচবারও কমেন্ট করে যদি রেসপন্স না পান, আমরা যদি হাইলাইট না করতে পারি, প্লিজ কিছু মনে করবেন না। কিপ কমেন্টিং। আমার সাথে কথা না হয়, বাকি সবাই আছে, সবাই সবার কমেন্টসগুলো পড়বেন, রিপ্লাই করবেন, নিজেদের মধ্যে কথা বলবেন। আফটার অল আমাদের সবার একটা না একটা জায়গায় একটা কমন গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে এই গ্রাম বাংলার ভূতের গল্প, সেটা হচ্ছে এই নস্টালজিয়া, এই বারবার পুরনো দিনে পুরনো জায়গায় একটা লেড ব্যাক জায়গায় ফিরে যাওয়া, একটু চিল করতে আমরা ভালোবাসি। এবং আমার মনে হয় আমরা এবং আমাদের শ্রোতারা খুব লো মেনটেনেন্স সব পাবলিক, একদম অল্পতেই আমরা একটু শান্তি পেলেই আমাদের শান্তি, আমাদের জন্য বেশি কিছু লাগে না। তো দেখবেন সবার মধ্যে একটা এই কমন গ্রাউন্ডটা আছে, তা চেষ্টা করবেন যে সবাই সবাইকে এনগেজ করার, সবাই সবার সাথে কথা বলুন না, কি আছে দেখুন না, আপনারা নিজেরাই নিজেদের মধ্যে কত কথা বলতে পারবেন, কত কিছু আছে, এই গল্পগুলো নিয়ে ডিসকাস করতে পারবেন। বাট থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। সায়ন পাল 2325 বলছে, দাদা আজকের গল্পটা সত্যি খুবই আউটস্ট্যান্ডিং হয়েছে। আপনাদের চ্যানেলের মেম্বারশিপটা নিলাম, আপনাদের চ্যানেলের ফ্যান হয়ে গেছি আমি। আজ 1 বছর আপনাদের গল্প শুনছি। আপনাদের গ্রাম বাংলার ভূতের গল্পগুলো আউটস্ট্যান্ডিং। তালদিঘি অডিওভার্স আরও এগিয়ে চলুক, আমরা আছি পাশে। থ্যাঙ্কস আপনাদের রাইটার ও এডিটর অ্যান্ড টু অল ইয়োর টিমমেটস। ফ্রম সায়ন পাল, তারকেশ্বর, হুগলি। খুব ভালো লাগলো যে হুগলির লোকে হুগলির থেকে একটা চ্যানেলকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা, মানে আমরা যেখান থেকে বসে কাজ করি, ইনফ্যাক্ট আমাদের বাড়ি কলকাতা আর হাওড়ার খুব কাছে হলেও আমাদের ডিস্ট্রিক্টটা বাই পোস্ট কিন্তু হুগলিতে পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ হুগলির লোকজনদের এই ভিডিওটাকে সাপোর্ট করার জন্য। আর তালদিঘি নিয়ে সবাই একটু বলছে, কমপ্লেন করছে যে দেরি হয়ে যাচ্ছে, বাট প্লিজ ডোন্ট ওয়ারি। তালদিঘি তো অ্যাজ অল অফ ইউ নো যে একটা সিরিজ, তো সেইটার গল্প খালি লিখে ফেললেই তো হয় না, সেটাকে বোনার একটা ব্যাপার থাকে পরপর গল্পগুলোকে। আমার শরীরটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে পড়েছে, তাই একটু ডিলে হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সাথে আছো, অন্য গল্পগুলো চলছে, প্লিজ মনে করো না। আমরা পরপর তালদিঘি করবো এবার, জাস্ট একটু শরীরটা ঠিক হয়ে যাক, মাঝখানে কিছু কাজকর্মও আছে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আর আশা করি তোমরা সবাই বুঝবে। হ্যাঁ, রাগ করো না, তালদিঘি আসবেই এবং তালদিঘি চলবে। কতদিন চলবে দেখা যাক, কতদিন চলবে, যতদিন। আর কিছু বলবো না আমি এই নিয়ে। মেহনা জাফরিন বলছে, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই আউটকাম পেয়েছি, মনটাও ভালো হয়ে গেল। তবে সুমিতেন্দ্রদার জন্য একটু খারাপ লাগলো, বেচারা। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং নেক্সট গল্পে আপনার ঐতিহাসিক ভয়েসটা আড্ডায় শোনা হবে। হ্যাঁ, ভয়েসটা আর ঐতিহাসিক নেই, একটু বসে আছে, বাট আজকে মোটামুটি কমেন্টগুলো পড়তে পারছি, একটু ইন্টারাক্ট করতে পারছি। বাট থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন, ক্যারিং অন উইথ দ্য কমেন্ট। সবসময় কমেন্টে আপনার ভয়েসের প্রশংসা করব বলেও ভুলে যাই। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর হ্যাঁ, আপনার ভয়েসটা একেবারেই মেসমারাইজিং, অনেক ভালো লাগে শুনতে। সরি প্রত্যয়দা, সবসময় শুধু সুমিতেন্দ্রদাকে নিয়েই লিখি। তোমারও যে একটা বড় এফার্ট আছে এটায় আর বলা হয় না। এক্সিলেন্ট ওয়ার্ক, কিপ ইট আপ। অপেক্ষায় রইব নতুন গল্পে। থ্যাংক ইউ সো মাচ মেহনাজ,
অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই কাজগুলো করি। আর সত্যি বলছি 221B হ্যারিসন রোডের রুট হচ্ছে আমি আর প্রত্যয়, এবং আমাদের কত বছর হলো, প্রায় +20 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ। মানে কি বলবো, এই জায়গাটাই, এটার জন্যই আমাদের এই চ্যানেলটা, মানে এইটার জন্যই আমাদের সব কিছু। একে অপরের মুখের কথায় এত কিছু করে দেওয়া, সেটা হয় না সব জায়গায়, সবাই পারে না, স্বাভাবিক খুব। তো এটা আমাদের একটা বিশাল বড় স্ট্রং পয়েন্ট। আর আমরা কেউ ওরকমভাবে দেখিও না দুজনের মধ্যে কে কী করছে। করতে করতে যার যেই কাজটা স্যুট করে যায়, যার যেই স্কিল সেটে যেটা স্যুট করে যায়, সেটা করি। আমরা ওরকম লেবার ডিস্ট্রিবিউশন করতে হয় না আমাদেরকে ওরকম পে ফিক্স করে দিতে হয় না কাউকে। আমরা নিজেরাই কখনো দরকার হলো, আমি স্ক্রিপ্ট করছি, তো তখন ওর হেল্প দরকার হলো, তোকে আমি টেনে নিয়ে আসলাম, ও হেল্প করলো। আবার ওর অডিও করতে করতে কিছু জায়গা সুপারভাইজ করার হলো, ও আমাকে টেনে নিল, আমি ওখানে তখন করে দিলাম। তো আমি হয়তো পোস্টার বানাতে বানাতে আমার মনে হলো একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার, যে এই দেখ তো এই লেখাটা ভাল লাগছে কিনা, দেখ তো এই ছবিটা ভাল লাগছে কিনা। তখন ও সাজেস্ট করলো, অ্যাডভাইস করলো। তো আমাদের টোটাল কাজটা এইভাবে হয়। মানে আমরা এরকমভাবে বলতে পারবো না যে আমরা সেগ্রিগেটেড, এই ডিপার্টমেন্টগুলো দেখে, ওরকমভাবে আমাদের কাজ হয় না। খুব দুজন মিলে একটা অর্গানিজমের মতো আমরা কাজ করি। চ্যানেলটা একটা অর্গানিজমের মতো চলে, খুব অর্গানিক ওয়েতে চলে। তো আমরা ওইভাবে সেপারেট করতে পারবো না যে কে কী করে। তো এইভাবেই চলছে, এভাবেই চলবে। তালদিঘিটাও এইভাবেই শুরু হয়েছিল। তালদিঘির গল্পগুলো আমি লিখেছিলাম প্রথমে আমাদের অন্য একটা চ্যানেলের জন্য, সেখানে দিয়েও ছিলাম। তো আবার প্রত্যয়ের বুদ্ধিতে আবার সেই তালদিঘি এই চ্যানেলে আসে। তো সব কিছুর মধ্যেই, প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের দুজনের অবদান কম বেশি সবসময় থাকে এবং চিরকাল তাই থাকবে। এই নিয়ে আমরা মারামারিও করি না, ক্রেডিট নেওয়ার ব্যাপারও নেই, কিছু করার ব্যাপারও নেই। কেউ বলে সুমিতেন্দ্রর চ্যানেল, কেউ বলে প্রত্যয়ের চ্যানেল, বাট আমরাই জানি আফটার অল কোনটা কি। সেটা আমাদের কাছেই আমাদের কাছেই থাকবে। আর তোমরা যেরকমভাবে 221B হ্যারিসন রোড শুনে যাচ্ছ, হলে সেইভাবেই কাজ পাবে। থ্যাংক ইউ সো মাচ। MD ওয়াসিন খান 5257 বলছে, অসাধারণ গল্প, শুনে মনে হলো সামনেই ঘটনাগুলো ঘটছে। এই কমেন্টটা পড়েছে ভরা বন্যার রাত বাই পারমিতা চ্যাটার্জি। সত্যি গল্পটা খুব ভালো, আর গল্পটা খুব স্কেয়ারি লেগেছিল আমার। আর গল্পটাতে একটা দারুণ টুইস্ট আছে লাস্টে। যারা শোনোনি প্লিজ গিয়ে শোনো। জাস্ট 2-3টে গল্পর মধ্যেই, লাস্ট 2-3 এপিসোডসের মধ্যেই গল্পটা আছে। ভরা বন্যার রাত। থ্যাংক ইউ। বরুণ বোধক 9841 বলছে, নাইস স্টোরি, গুড রাইট আপ। বাই দ্য ওয়ে, ইউ সাউন্ডেড a little more stoic than usual during the start. Hope everything is fine with you guys. Loved the different storytelling, and the best part is the adda at the end of each story. It reminds me of the good old radio days when people used to write letters to radio stations in the 90s. Exactly, এই জিনিসটা আমাদের ওরকমই হয়। আর আচ্ছা, আগে কমেন্টটা পুরো শেষ করে নিই। This idea is so unique. I'm quite sure soon all other YouTube channels will also start this. I'm glad that I'm a part of this trend. Great unique idea and probably a trendsetter soon. Kudos guys. Thank you and kudos to you sir. দ্য থিং ইজ, স্টোইক অ্যাকচুয়ালি কিছুই না। ওই সেদিন রাত থেকেই না শরীরটা একটু খারাপ হতে স্টার্ট করছিল, বুঝতে পারছিলাম না। মানে স্ক্রিনের দিকে তাকালে চোখ জ্বলছে, এইসব হচ্ছে, এই যা হয় আর কি। আমার একটা ল্যারেঞ্জাইটিসেরও হালকা প্রবলেম আছে। তা যাই হোক, বাট থ্যাংক ইউ সো মাচ। আড্ডাটা এক্স্যাক্টলি ওই 90s রেডিও শোগুলোর মতো হয়, যে আমিও ছোটোবেলায় তখন শুনতাম। লোকজন ওই রাইট আপ পাঠাতো, লেটার লিখে পাঠাতো, আর রেডিও হোস্টরা পড়ে শোনাতো। বেশ সুন্দর লাগতো ব্যাপারটা। আশা করি আমাদের এই আড্ডাটা আস্তে আস্তে আরও বাড়বে, আরও লোকজন এর মধ্যে ঢুকবে, আরও ইনভলভড হবে। কারণ আমাদের যত লিসনাররা আছে, আমরা সবাই যারা 221B হ্যারিসন রোড শুনি, সবার, আমি একটু আগেও যেটা বললাম, সবার কিন্তু একটা কমন জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে সবাই বেশ একটা রিল্যাক্স করার জন্য একটা নিজের একটা আলাদা টাইম খুঁজে বার করতে ভালোবাসে। আর সবার জন্যই সেই সেটিংটা সেম, এই গ্রাম বাংলার ভূতের গল্প, এরকম কাজ করতে করতে শোনা বা একটু রিল্যাক্স করার জন্য শোনা। তো মাইন্ডসেটগুলো সবার কোথাও না কোথাও গিয়ে ম্যাচ করে। তো সবার কথা, পরস্পরের কথা যখন পরস্পরের সাথে শেয়ার করা হয়, তখন মনে হয় না ঠিক আছে, একটু রিল্যাক্স করা যেতে পারে। নাহলে অনেকেই আছে একটু রিল্যাক্স করার আগেই প্যানিক করে ফেলে, এই না এখন সময় নষ্ট হবে। বাট না, ঠিক আছে, কাজও হচ্ছে, খুব ফাটিয়ে কাজ করতে হবে, খেটে খুঁটে কাজ করতে হবে। বাট মাঝে মধ্যে একটু চিল, একটু রিল্যাক্স, একটু গিয়ারটাকে ডাউন করা খুব দরকার, একটু আনওয়াইন্ড করা খুব দরকার। আর তোমাদের আর আমাদের সবার
আনওয়াইন্ড করার একটা বিশাল বড় ডেস্টিনেশন হচ্ছে 221B হ্যারিসন রোড। আরও অনেক কমেন্টস পড়ার জন্য আমি সর্ট করে রেখেছিলাম, সিলেক্ট করে রেখেছিলাম, বাট আজকে আমি আড্ডাটা এখানেই শেষ করছি। আশা করি পরের গল্পে আড্ডার সেশনটা আরও বাড়িয়ে নিয়ে যাব, আরেকটু বড় করব আড্ডার সেশনটা। আজকের মতো এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। এই গরম পড়েছে, খুব ভালো করে জল খাও। শুনছি তো পরের উইক থেকে আবার বৃষ্টি নামবে, জাস্ট ওয়েটিং ফর দ্যাট। এনিওয়েজ, গুড নাইট। This is me, Shumitendra, from 221B Harrison Road, signing off.